প্রিয় দর্শক, অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশে ব্যাপকভাবে বেড়েছে বিমা খাতের সম্ভাবনা। এই সম্ভাবনাকে সামনে রেখে আরটিভির সাপ্তাহিক আয়োজন উন্নয়নে বিমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দর্শক, জীবন ও সম্পদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য বিমা একটি দূরদর্শী এবং গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত হলেও বাংলাদেশে বিমা এখনও অবহেলিত এবং অপচয়ের একটি খাত হিসেবে পরিগণিত হয়। এর পেছনে খোদ বিমা কোম্পানিগুলো যেমন দায়ী, তেমনি দায় রয়েছে গ্রাহকদেরও। দায় এড়াতে পারে না নিয়ন্ত্রক সংস্থাও। মোট কথা, সম্মিলিত ব্যর্থতার কারণেই সম্ভাবনার তুলনায় ব্যাপক পিছিয়ে রয়েছে বিমা খাত। এক্ষেত্রে গ্রাহকদের সচেতন করা গেলে পরিস্থিতির কিছুটা উন্নতি করা সম্ভব বলে মনে করছেন খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। দেশে এমন অনেক বিমা কোম্পানি আছে যারা গুড গভর্নেন্স যেমন অনুসরণ করে, তেমনি গ্রাহকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। কিন্তু গ্রাহকদের কেউ কেউ কোনো খোঁজখবর না নিয়েই স্থানীয় এজেন্টদের প্রলোভনের ফাঁদে পড়ে কিংবা তাদের কথায় বিভ্রান্ত হয়ে এমন সব কোম্পানির পলিসি কিনে যাদের সুশাসনের ব্যাপক ঘাটতি রয়েছে। বাংলাদেশে পলিসি তামাদির হার বেশি হওয়ার পিছনেও গ্রাহক সচেতনতার অভাবকেই দায়ী করছেন অনেকে। এমন প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনার বিষয় গ্রাহকদের সচেতন করতে করণীয়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আরটিভির স্টুডিওতে আছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সাধারণ সম্পাদক ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস.এম. নুরুজ্জামান, বাংলাদেশ কোঅপারেটিভ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী এবং ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন। যাচ্ছি মূল আলোচনায়। জনাব সাখাওয়াত হোসেন, 2024 সালের তৃতীয় প্রান্তিকে 34টি বিমা কোম্পানি, প্রায় 3.5 লাখ বিমা তামাদি হয়েছে। বিমা তামাদি হওয়ার পিছনে আপনাদের কোম্পানির দায় কতখানি আর গ্রাহকদের দায় কতখানি? কারণ 3.5 লাখ বিমা তামাদি হওয়া কিন্তু ছোট কোনো কথা না, বিশাল বড় ব্যাপার। আপনার কাছে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আজকে উন্নয়নের বিমা আলোচনায় আপনি যারা উপস্থিত আছেন, উপস্থাপক প্লাস আমাদের প্রিয়ভাজন যারা কোম্পানির সিইওরা উপস্থিত আছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি আরটিভিকে ধন্যবাদ জানাচ্ছি যে বিমা জিনিসটাকে, যে বিমা যে একটি আসলে সচেতনতামূলক একটি প্রোডাক্ট, এই প্রোডাক্টটাকে জনগণের কাছে উপস্থাপন করার জন্য যে একটি আয়োজন তৈরি করেছে, যে অনুষ্ঠানটি তৈরি করেছে, এটি যে জনগণকে বিমা সম্পর্কে সচেতন করবে এরকম একটি উদ্যোগ গ্রহণ করার জন্য আরটিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করেছেন সেটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমি ইন্স্যুরেন্স করেছি আমি বেনিফিট নেওয়ার জন্য। আমাকে কোম্পানির এজেন্ট বলেছে যে আপনি এখানে বিমা করলে আপনার অ্যাজ এ লাইফ আপনার মৃত্যুকালীন সুবিধাও পাবেন, প্লাস যদি আপনি লাইফ পান সেক্ষেত্রেও আপনি সুবিধা পাবেন মেয়াদ থাকাকালীন অবস্থায়। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আসলে এই জায়গাটি কিন্তু আসলে কোম্পানিগুলো তাদের জায়গাটি কিন্তু আসলে ঠিক রাখতে পারছে না। এজন্য যদি কিছু কিছু বিষয়গুলো যদি আমরা সামনে আনি, তার মধ্যে একটি কারণ আমরা আনতে পারি, সেটা হচ্ছে গিয়ে প্রথম যে রুট লেভেল থেকে যে বিমাটা হয়ে আসছে আমাদের কাছে, সেই জায়গাটিতে আমার মনে হয় যে গ্রাহকের কাছে স্পষ্ট করে বার্তাটা দেওয়া হচ্ছে না বিমা সম্পর্কে, যে আসলে বিমাতে যে আপনি টাকা রাখলে সেই টাকাটি যে 1 বছর পর আপনি যদি উঠিয়ে নিতে চান সেই টাকাটি যে আপনি পাবেন না, সেটি মনে হয় এজেন্টদের বলার ক্ষেত্রে একটু ঘাটতি আছে। কিন্তু আমরা অনেক সময় কম্পেয়ার করতে শুনি যে আমি যদি ব্যাংকে টাকা রাখি 1 লাখ টাকা আমার 1 বছর হয়, আমি ব্যাংকে উঠাতে গেলে কিন্তু আমি 1 লক্ষ টাকা উঠিয়ে নিয়ে আসতে পারবো। কিন্তু বিমাতে যদি আপনি 1 লক্ষ টাকা 1 বছর ইনভেস্ট করেন, তো 1 বছর পর কিন্তু আপনি স্বাভাবিকভাবে আইনগতভাবেই আপনি 1 লক্ষ টাকা পাবেন না। যদি আমরা শৃঙ্খলা ফেরাতে চাই, সেক্ষেত্রে সবচেয়ে উত্তম হচ্ছে গিয়ে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কোম্পানিকে টাকা ট্রান্সফার করা। আমার ব্যাংকে টাকা থাকবে, আমার অ্যাকাউন্টে টাকা থাকবে, ওই টাকাটা আমি অ্যাকাউন্টে ট্রান্সফার করবো। আমি ব্যাংকের সাথে ট্রানজ্যাকশন, ব্যাংক থেকে আমার রিসিট চলে আসবে, আমি টাকা জমা দিয়েছি। আপনি কিন্তু কোম্পানিকে ক্লেম করতে পারবেন যে টাকা আমি পেয়েছি বলে। ওই জায়গাগুলো কিন্তু আসলে কোম্পানিগুলো এখন পর্যন্ত সেই জায়গাটি তৈরি করতে পারে না। ধন্যবাদ জনাব নূরে আলম সিদ্দিকী। বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে গ্রাহকরা নিজ আগ্রহে নিজ উদ্যোগে বিমা পলিসি গ্রহণ করে থাকে, কারণ তাদের অ্যাওয়ারনেসটা অনেক বেশি, প্রচারও তাদের দেশে অনেক বেশি। কিন্তু আমাদের দেশে রীতিমতো বুঝিয়ে শুনিয়ে জোর করে কিংবা আত্মীয় স্বজন ধরে ওই এজেন্ট যারা, তারা কিন্তু জোর করে একরকম বিমা করে। এর কারণটা কি? ধন্যবাদ আরটিভিকে উন্নয়নে বিমা প্রোগ্রামে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য, আর বিশেষ করে আরটিভির আমাদের প্রিয় সকলের এই বিমা সেক্টরে যার এই উন্নয়নে বিমা প্রোগ্রাম করে আমাদের এই আশিক ভাই, আপনাকেও ধন্যবাদ। তো আমরা আসলে নন লাইফ নিয়ে কাজ করি। আপনি একটা কথা যথার্থ কথাই বলেছেন। আসলে আমাদের দেশে আমরা অনেক বড় বড় শিল্পপতি, অনেক গ্রুপ অফ কোম্পানির মালিক, মাল্টি ন্যাশনাল কোম্পানির মালিক, কিন্তু নন লাইফের বিমার ক্ষেত্রে তারা যদি কম্পালসারি বিমা না থাকে, যা ধরে নেন যে মেরিনের ক্ষেত্রে যে এলসি করার এগেনস্টে যদি বিমা না করে, বাধ্যতামূলক না থাকে,
তাইলে আমরা বিমাটা করতে চাই না। ফলে দেখা গেছে যে সচেতন মানুষ আমরা, কিন্তু বিমা কিন্তু আমরা নিজ উদ্যোগে বিমা করি না। আমাদের বিমা সেক্টরে সবচেয়ে বেশি সমস্যা হলো আমাদের এই বিমার ভাবমূর্তি নিয়ে। ভাবমূর্তিটা আমরা আমাদের নন লাইফে, আমি বলতে চাই যে নন লাইফে আমরা কোনো বিমাই আমরা সরাসরি করি না। বিমার উপরে আমাদের যারা উন্নয়ন কর্মী তাদেরকে কোনো ট্রেনিং দেওয়া হয় না। আমরা বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন আমাদের ইন্স্যুরেন্স একাডেমি আছে, আরও বেসরকারি 2-1টা প্রতিষ্ঠান আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তারা দেখা গেছে যে আমরা চিঠি দেওয়ার পরে আমাদের প্রতিষ্ঠান থেকে অনেক প্রতিষ্ঠানই আমরা কোনো ট্রেনিংয়ের জন্য লোক পাঠাই না, করে না পারতে 2-1টা ট্রেনিংয়ের জন্য 2-1টা নাম দিই। বিশেষ করে আমরা যারা ডেস্কে কাজ করে তাদেরকে পাঠাই, কিন্তু উন্নয়নে যারা কাজ করবে তাদেরকে আমরা পাঠাই না। ফলে দেখা গেছে যে বিমাটা করার সময় প্রথমেই যে আমাদের যে প্রপোজাল ফর্মটা ফিল আপ করা, যে আপনার একটা শিল্প প্রতিষ্ঠান এখানে মেশিনারিজে কত রিস্ক নিব, বিল্ডিংয়ে কত নিব, ফার্নিচার ফিকচারে কত রিস্ক নিব, এটি পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলস লেখে বিমাটা করা এবং রিস্কগুলো কীভাবে নিব আমরা সেভাবে করি না। এই সচেতনতাটাও আমাদের করা দরকার আমি মনে করি আর কি। ধন্যবাদ আপনাকে জনাব নুরুজ্জামান। বিমা করাকে এখনো দেশের অধিকাংশ মানুষই একটি লোকসানি পদক্ষেপ হিসেবে মনে করে। কেন বিমার ব্যাপারে মানুষের এমন কম সচেতনতা কিংবা সচেতনতার অভাব রয়েছে? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আরটিভি দর্শকদেরকে ধন্যবাদ। আসলে আমরা দুইজন বক্তারই সুন্দর কথা শুনছিলাম। আসলে বিমাটা যে সচেতনতার অভাবের যে কথা বলছেন, যে লোকসানের মনে করে, এটা হচ্ছে যে বিমাটা প্রথমে আবেগে করে। আবেগে করার পরে যখনই শুনে যে ওই এক্স কোম্পানি টাকা দেয় নাই, তখনই সে আর পলিসিটা যুক্তি দিয়ে করার কথা ছিল, যুক্তি দিয়ে করে, আবেগে না, আবেগে করে। আসলে না বুঝে আবেগে কেউ তাকে নিয়ে গেছে কোনো এজেন্ট, বলছে যে তুমি বন্ধু আমার কাছে আসছো, আচ্ছা ঠিক আছে বিমা করো। পরে যে শুনলো যে এক্স কোম্পানি টাকা দেয় না, ওরা টাকা দিচ্ছে না, তো তোমাদের কোম্পানি তো টাকা দেবে না, আমি প্রথম কিস্তি বা দ্বিতীয় কিস্তি দিচ্ছি, আর এটা কন্টিনিউ করবো না। এটা একটা ইস্যু। তা আমাদের আরও ইস্যু হয়, তার চাকরি ছিল, তার এখন বর্তমানে চাকরি নেই। তার ব্যবসা, সে ব্যবসা করতো, সে এখন আর ব্যবসা করতে পারছে না। তারপরে আমরা যে শুধু যে এজেন্টের উপরে থাকবো কেন, আমরা তো ডিজিটাল পদ্ধতিতে তাকে SMS করা দরকার, আমরা SMS করছি না। তার ইমেল নাম্বার আছে, তার হোয়াটসঅ্যাপ আছে, অনেকগুলো পদ্ধতি কিন্তু তাকে আমরা নক করতে পারি। এই নক যদি যে কোম্পানিগুলো করে না, তাদের আমাদের রেটটা আরও বেশি হয়। আমরা এজেন্টের উপরে কিন্তু থাকতে হবে না, এখন মোবাইল ব্যাংকিংয়ের উপরে আমি করতে পারি, এজেন্ট টাকা নিতে হবে না, তার বিকাশ থেকে সে টাকাটা দিতে পারবে, তার রকেট থেকে সে টাকা দিতে পারবে, অথবা তার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেখান থেকে সে একটা এমন ধরনের সিস্টেম করা থাকবে, অটো ট্রান্সফার হয়ে যাবে। তারপরে সে ব্যাংকে যেমন কাউন্টারে সে বিদ্যুৎ বিল দিতে পারে, বিমার টাকাটাও কাউন্টারে দিতে পারবে। তো এই সচেতনাগুলো যদি আমরা কোম্পানি ওয়াইজ করে দিই, মানে ক্যাশলেসটা, মানে আমাদেরকে যেভাবে হোক ক্যাশলেসে, হ্যাঁ ক্যাশলেস, মানে আমাকে এমন করতে হবে যে তার ক্রেডিট কার্ড আছে, মাস্টার কার্ড আছে, যে কোনো ভাবে সে টাকাটা পেমেন্ট করতে পারবে। তো আমাদের অনেকগুলোর কারণ হয়, তবে আমরা যে জিনিসটা লাইফ ইন্স্যুরেন্সে দেখছি যে আমাদের কয়েকটা কোম্পানি যে টাকা দিচ্ছে না, এই না দেওয়ার কারণেই তা আমাদের এটা বেশি মানে হচ্ছে। এখন মানুষ ফেসবুকে বলে যে আমি টাকা পাচ্ছি না, কেউ মিডিয়া থেকে করে, মিডিয়াটা নিউজ করে, তখন এটা বেশি নেগেটিভ প্রচারণায় আমরা যত ধরনের কথাই বলি, এটা পলিসিও আমাদের হবে, এতে মানুষের দিন দিনই বদনামটা বাড়বে। রাজনৈতিকভাবে বিবেচনায় লাইসেন্স দেওয়ার ফলেই কিন্তু বিমা কোম্পানিগুলোর এরকম খারাপ অবস্থা, কারণ যারা রাজনৈতিকভাবে লাইসেন্সগুলো নিয়েছে তাদের প্রধান উদ্দেশ্যই ছিল প্রতারণা কিংবা টাকা পকেটে ভরা। তো এই ব্যাপারে কিন্তু মানে বিনিয়োগকারীদের একটি বড় সচেতনতার প্রয়োজন ছিল, যে তারা যেখানে বিনিয়োগ করছে সেটা আসলে সঠিক কিংবা সুষ্ঠু জায়গা কিনা, এই বিষয়টি আপনি চিন্তা। ধন্যবাদ আপনাকে আবার ধন্যবাদ। আপনি যে কথাটা বলছেন একেবারেই যৌক্তিক। সেটি হচ্ছে রাজনৈতিক বিবেচনায় যখন একটা কিছু তৈরি হয়, তখন কিন্তু সে তার সে পাওয়ারটাকে অ্যাক্সেস করতে চায় মাঠের মধ্যে। সেখানে সে গ্রাহকের স্বার্থ কতটুকু রক্ষা করবে কিংবা গ্রাহক তার কাছ থেকে কি বেনিফিট পাবে, সেটা কিন্তু সে ক্যালকুলেট করে না। কারণ হচ্ছে কি, তখন সে চিন্তা করে যে আমার সাথে রাজনৈতিক এই প্রভাব আছে, আমার সাথে বিমার ঊর্ধ্বতন ব্যক্তিদের এরকম যোগাযোগ আছে, ফলে আমার এখানে কোনো প্রবলেম হবে না, আমি যদি মনে করি যে না আমি প্রিমিয়ামের টাকা দেবো না। এবং লাইফের ক্ষেত্রে কিন্তু আসলে যেটা হয় সেটা হচ্ছে কি, একটা পলিসির মেয়াদ 5 বছর 10 বছর থাকে, ফলে তাকে কিন্তু ওই 5 বছর 10 বছর আগে ওই টাকা দেওয়ার চাপটা মাথায় নিতে হয় না।
ফলে সে কিন্তু ওই 5 বছর ধরে টাকা শুধু ইনকাম করে, 5 বছর পরে গিয়ে ওই গ্রাহক যখন টাকা পায় না তখন গিয়ে কিন্তু মাঠে একটা ওনার বিরুদ্ধে একটা প্রপাগান্ডা চলে যে ওই কোম্পানি টাকা দেয় না। সেক্ষেত্রে আমার যেটা পরামর্শ থাকবে কিংবা গ্রাহকের কাছে যেটা বলা থাকবে সেটা হচ্ছে কি, আসলে মার্কেটে তো অনেকগুলো বিমা কোম্পানি, এখন 82টা কোম্পানি আছে লাইফ নন লাইফ মিলে। বলে আপনি কোন কোম্পানিতে বিমা করবেন সেটা কিন্তু আপনার টাকা নিরাপত্তা চিন্তা করেই আপনাকে করা লাগবে, এটা কিন্তু আপনাকে চিন্তা করা লাগবে। এটা বিমা এজেন্ট আসছে আপনার কাছে যে আপনাকে অনেকগুলো প্রলোভন দেখাইছে, আপনার অনেক বেনিফিট হবে, আপনি বিমা করে ফেললেন, করার পরে আপনি সেখানে ক্ষতিগ্রস্ত হলেন, তখন কিন্তু আসলে কিছু করা থাকে না। ফলে আপনাকে দেখতে হবে যে মার্কেটে কারা ভালো ভালো রিটার্ন দিচ্ছে, ফলে আপনার টাকার সিকিউরিটি আপনাকে বিবেচনা করতে হবে যে আপনি কোথায় টাকা কোন কোম্পানিতে করবেন। ফলে এই ক্ষেত্রে যখন এই বিষয়গুলো যখন গ্রাহকের মধ্যে সচেতনতা আসবে তখন আমার মনে হয় যে এই ক্লেমগুলো অনেকটা কমে আসবে। আপনি যথার্থই বলেছেন জনাব নূর আলম সিদ্দিকী। শুধু রাজধানীতেই লক্ষাধিক সুউচ্চ ভবন আছে, প্রতিটি ভবনেরই একাধিক পলিসি গ্রহণের সুযোগ রয়েছে। এরকম অনেক খাত রয়েছে যেগুলো বিমা আওতার বাইরে রয়ে গেছে এখন পর্যন্ত। যেটা উন্নত বিশ্বের কথা বলি, উদাহরণ দেই, উন্নত বিশ্বে কিন্তু মানে এদেরকে বাধ্যতামূলকভাবে বিমা গ্রহণ করতে হয়। বিমা ছাড়া আপনার ফায়ারেরই পর্যন্ত পাওয়া যায় না, বিল্ডিং এর পারমিশনই পাবেন না। আর কিন্তু আমাদের দেশে আসলে এগুলো আমরা দেখি না। যেটা বললাম যে সুউচ্চ বহু ভবন রয়ে গেছে যেগুলো বিমার আওতার মধ্যেই নয়। আপনি যদি বলেন যাত্রী বিমা, অগ্নি বিমা কিংবা ভবনের বিমা করলে গ্রাহকদের আসলে লাভটা কি হবে, লাভের কথাটা যদি বলেন। ধন্যবাদ। আসলে আপনি একটা সুন্দর এখন একটা আলোচনায় আসছেন। আমাদের দেশে আসলে বিশেষ করে রাজধানীতে এত সুউচ্চ ভবনগুলো রয়েছে যেগুলার কোনো বিমা নাই। আমাদের কিছু কিছু বিমা হয় যেগুলা আমি আগেই বলেছি যে কিছু লিজিং কোম্পানি অথবা ব্যাংক থেকে যারা ফ্ল্যাটের এগেনস্টে লোন নেয় এগুলোর ক্ষেত্রে কিছু বিমা হয় যে আমাদের আবাসিক এলাকাগুলো অনেকের সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা ভবন করা হয়। এই ভবনটায় যদি কোনো দুর্ঘটনা ঘটে সম্পূর্ণটা, যেমন আমাদের বেলি রোডে যে দুর্ঘটনাটা গত 2 বছর আগে যেটা ঘটল, একটা ব্যবসায়িক জায়গা, এখানে একটা লোক যিনি এই ভবনের মালিক তার তো সব কিছু শেষ হয়ে গেল। যদি বিমা করা থাকতো, প্রপারলি একটা বিমা করা থাকতো, তার একটা ক্ষতিপূরণ এখানে আসতো। আমাদের দেশে একটা বদনাম আছে যেটা আমরা বিমার টাকা সময় মতো দেই না। এখানেও আমাদের একটা সচেতনতার ঘাটতি আছে, প্রপারলি আমরা বিমাটা করি না। বিমাটা আবার আমাদের যারা গ্রাহকরাও আমরা আসলে বিমাটা করেছি কিনা, এটা প্রপারলি পুনর্বিমা করা হয়েছে কিনা, যদি পুনর্বিমাটা না করা থাকে দেখা গেছে যে একটা প্রতিষ্ঠানের নিজের উপরে এটা লুটটা পড়ে, তখন সেই ক্ষেত্রে আমরা করি কি বিমার টাকাটা বিভিন্নভাবে গ্রাহককে ঘুরাইতে থাকি, যেটা আমাদের বিমা কোম্পানিগুলো এটাও আমাদের একটা সচেতনতার অভাব। আজকের এই আরটিভির মাধ্যমে আমিও বলতে চাই যে আসলে স্বেচ্ছায় অনেকের আমাদের যারা এই দেশের অনেক শিল্পপতি আছেন তারা বিমা করা উচিত। বিমাটা করা থাকলে আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদ সুরক্ষিত হবে। ধন্যবাদ আপনাকে জনাব নুরুজ্জামান। অনেক সময় দেখা যায় কিংবা অনেক ক্ষেত্রে দেখা যায় স্থানীয় এজেন্টদের কথায় বিভ্রান্ত হয়ে বিনিয়োগকারী কিংবা গ্রাহকরা নিজের সামর্থ্যের বাইরে গিয়েও পলিসি ক্রয় করে ফেলে। অ্যাজ এ রেজাল্ট যেটা হয়, এই পলিসিটা উনি আর চালিয়ে নিতে পারে না। অ্যাজ এ রেজাল্ট তামাদি হয়ে যায় পলিসি এবং সে ক্ষতির মুখে পড়ে। তো এমন পরিস্থিতি এড়াতে পলিসি ক্রয়ের আগে এবং ক্রয়ের পরে গ্রাহকদের করণীয় কি, কিংবা পলিসিটা ক্রয় করার সময় একবারে মূল যে সাধারণত এজেন্টরাই তো করে, এখানে কি কোনো একটা যোগসূত্র তৈরি করা যাবে যেখানে কোনো একজন সুপারভাইজার জিনিসটা সুপারভাইজ করছে? আপনার খুবই সুন্দর চমৎকার একটা প্রশ্ন। আসলে এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে যারা আমরা এজেন্ট নিয়োগ করব তাদেরকে মানে 1 নম্বর হচ্ছে তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা, এবং ট্রেনিংটা হতে হবে কোম্পানির থেকে। আমরা থার্ড পার্টি আমরা ওই কোনো কোম্পানি দিয়ে ট্রেনিং হবে না, ইন হাউস ট্রেনিং হতে হবে। 2 নম্বর যেটা মানে করতে হবে সেটা হচ্ছে গ্রাহককে অবশ্যই আগেই বলতে হবে কোম্পানি থেকে অথবা আইডিআর থেকে যে 2 বছর কিস্তি দিতে হবে। 2 বছর মান্থলি করলে 24টা কিস্তি দিতে হবে, না হলে এই পলিসিটা তামাদি হবে, মানে এই টাকা আর কিছুই পাওয়া যাবে না। হ্যাঁ, তো এই বিষয়টার জন্য গ্রাহকের মাথায় যখন ঢুকবে তখন কিন্তু সে 2 বছর আগে আর কোনো এটা করবে না। তো আরটা হচ্ছে যে তাকে এটাও বলতে হবে যদি কোনো কারণে সামর্থ্য তার চাকরিতে প্রবলেম হয়, ব্যবসাতে প্রবলেম হয়, এটাকে ছোট করতে পারবে বিমাটাকে সে ইচ্ছা করলে। যেমন এখন সে কিস্তি হতো 10,000 টাকা, সে ইচ্ছা করলে 5,000 টাকা কিস্তি করতে পারবে, এই সুযোগগুলো আছে। আর এগুলোর সাথে যখন গ্রাহকদের কিছু সুন্দর সুন্দর রাইডার বিশেষ করে স্বাস্থ্যের জন্য তার থাকবে, তখন সে এটা চালাইতে চাবে। আবার সে মাঝখানে টাকা নিতে পারবে, সে হয়তো মেয়াদ করছে 12 বছর 15 বছর, কিন্তু সে 3 বছর পরে টাকা নিতে পারবে, এখান থেকে লোন নিতে পারবে। তো এই ধরনের যখন আমরা এটা করে দেবো, আবার সে টাকাটা পাওয়ার জন্য ইচ্ছা করলে গ্রাহক মানে কোম্পানি
এখন স্মার্ট ব্যাংকিং আছে, তাদের সাথে এমইউ করে গ্রাহকদের সাথে মানে কোম্পানির লোগো এবং ওই ব্যাংকের লোগো দিয়ে যে আপনি ইচ্ছা করলে টাকা কার্ড থেকে টাকা তুলতে পারবেন। তো এতজন সচেতন হবে তখন গ্রাহক মনে করে না এটা তো এই ইনভেস্টমেন্টটা তো ভালো, তখন তার মাঝে একটা আস্থা বাড়বে যে আরে না অন্য কোম্পানি কি করেছে, আমার কোম্পানি কিন্তু ভালো ক্লেম দিচ্ছে। জি, মানে এটা হলে তখন সে আর এটা তার পলিসিটা তামাদি করবে না। গ্রাহকদের সচেতন করতে বিমা কোম্পানি এবং নিয়ন্ত্রণ সংস্থার করণীয় কি, তার কি কিংবা কার কি দায়িত্ব রয়েছে এক্ষেত্রে? ওকে, ধন্যবাদ আপনাকে। যেহেতু গ্রাহক হচ্ছে গিয়ে ওই যে কোম্পানিতে পলিসি করছে তার প্রাণ হচ্ছে ওই গ্রাহক। জি, ওই গ্রাহক যদি তার কোম্পানিতে না আসে তাহলে কিন্তু তার ব্যবসা টিকে থাকবে না এখানে। আর যদি কোম্পানি যদি ব্যবসা করতে না পারে তাহলে আইডিয়ারও প্রয়োজন হবে না। রাইট। ঠিক আছে, সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি যে এক্ষেত্রে কোম্পানিগুলোকে প্রথম দিকে দায়িত্ব নিতে হবে যে তার যার যে গ্রাহকটা আছে সেটা যেন ভালো নার্সিং হয়, সে যেন মাঝপথে এসে যেন তার প্রিমিয়ামটা যেন বন্ধ করে না দেয়। এই কোম্পানিগুলো যখন তার গ্রাহককে যখন নার্সিং করতে শুরু করবে তখন ওই বদনামগুলো কেটে যেতে শুরু করবে, তখন কিন্তু ওই বিমার একটা জয় জয়কার তৈরি হবে। এবং পাশাপাশি আইডিয়ার যখন আপনার এই যে কোম্পানিগুলোতে আমরা যেটা মেইন অভিযোগ যেটা আপনার দাবি পরিশোধ করে না, সেই কোম্পানিগুলোকে কিন্তু আইডিয়ারে সাপোর্ট করা উচিত। যে একটা কোম্পানি একসময় খুব ভালো ব্যবসা করছে, ওই যে সারা জীবন ভালো ব্যবসা করবে সেটা কিন্তু আসলে কোনো গদবাদের নিয়মের মধ্যে থাকে না। সে হয়তো কোনো এক সময় খারাপ ব্যবসা করবে, কিন্তু তাকে যে আপনি ওই খারাপ ব্যবসা করার কারণে আপনি তাকে ভর্ৎসনা করবেন ওই জায়গাটা থেকেও তাকে বেরিয়ে আসবে, তাকে পরামর্শ দিতে হবে, তাকে নার্সিং করতে হবে, কোম্পানিকে নার্সিং করতে হবে। এবং আইডিয়ার পক্ষ থেকে গ্রাহকদের সাথেও আপনার একটা কম্বিনেশন তৈরি করতে হবে, কোম্পানির পক্ষ থেকে গ্রাহকের সাথে কম্বিনেশন করতে, তাহলে মনে হয় যে আসলে এই জিনিসটা একটা উইন উইন সিচুয়েশনে আমার মনে হয় দেশের বিমা শিল্পটা একটু আগায় যেতে পারে। ধন্যবাদ আপনাকে জনাব নূরে আলম সিদ্দিকী। অনেক দেশে শিক্ষা, চিকিৎসা, মোটর বিমার মতো পলিসিগুলো বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশেও এমন উদ্যোগ নেওয়া যায় কিনা, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের কাছে এই ব্যাপারে আপনারা কোনো সুপারিশ করবেন কিনা কিংবা আপনাদের কোনো প্রত্যাশা রয়েছে কিনা? হ্যাঁ, আমাদের আসলে ধন্যবাদ আপনাকে। নন লাইফে আসলে মোটর বিমাটা বাধ্যতামূলক ছিল আগে, থার্ড পার্টিটা বিশেষ করে তৃতীয় পক্ষের বিমা যেটা, এটা বাধ্যতামূলক ছিল। এটাতে যদি কোনো বিমা না থাকতো পুলিশও এটা এর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারতো, মামলা করতে পারতো। এটা যে কোনো এক কারণে তৎকালীন এই বিগত সরকারকে বোঝানো হয়েছে যে এটা কোনো থার্ড পার্টিতে কোনো ক্লেম করলে ক্লেম পাওয়া যায় না। এরা একটা নিষেধ করে দিল, সাথে সাথে বিমান উন্নয়ন কর্তৃপক্ষ থেকে একটা সার্কুলার হইলো যেটা বাধ্যতামূলক না। সাথে সাথে আমাদের দেশের সকল বিমা বন্ধ হয়ে গেল, তার মোটরের বিমা। ইভেন ফার্স্ট পার্টি কম্প্রিহেনসিভ যে পলিসি, এটাও লোকজন করা বিরত রয়ে গেল। এটা আমাদের এই বর্তমান সরকারের কাছে আমাদের উদাত্ত আহ্বান যে পৃথিবীর কোনো দেশ মনে হয় বিমা ছাড়া কোনো দেশ আছে মোটর বিমা আমার জানা নাই। বাংলাদেশের মতো দেশে আজকে 4টা বছর ধরে মোটর বিমা ছাড়া আপনি গাড়ি কিনতে পারবেন না, মানে আপনি গাড়ি রাস্তায় বের করতে পারবেন। আর বাংলাদেশের মতো দেশে এখন আমরা এই লক্ষ লক্ষ গাড়ি চলতেছে, আমরা আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। এবং অর্থনীতির যে একটা চালিকা শক্তি সেখানে কোনো কন্ট্রিবিউশন নাই। এখান থেকে ধরেন 1000 কোটি টাকার প্রিমিয়াম আমরা বঞ্চিত, এখান থেকে সরকারের রাজস্ব সরকারও বঞ্চিত হচ্ছে। তাহলে কার স্বার্থে এটা আসলে এখন আমাদের যে বিমা উন্নয়ন কর্তৃপক্ষ এবং আমাদের ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম, এ বিষয়ে একাধিক মন্ত্রণালয়ে মিটিং করা হয়েছে। আমরা চেষ্টা করতেছি আমাদের এই সংস্থাগুলো যে কোনো অর্ডিন্যান্সের মাধ্যমে এটা চালু করা যায় কিনা। আবার আমরা আশাবাদী যে হ্যাঁ, এটা শীঘ্রই এটা চালু হবে এবং এদেশের মানুষ সব মোটর বিমা। ধন্যবাদ। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। জনাব নুরুজ্জামান, বিমা খাতে গ্রাহকদের আস্থার অভাব রয়েছে, সুশাসন ও স্বচ্ছতারও অভাব রয়েছে, প্রতারণার ঘটনাও নিয়মিতই ঘটছে। এমন বাস্তবতায় অনেকে বিমা খাতের ব্যাপক ভিত্তিক সংস্কারের কথা বলছে কিংবা সংস্কারের প্রয়োজন বলে মনে করছে। আপনার মতামত কিংবা আপনার পরামর্শ কি এই বিষয়ে? আপনার পরামর্শ কিংবা মতামত শুনে আমাদের আজকে আলোচনা শেষ করব। না, এটা আপনি খুব সুন্দর একটা প্রশ্ন। আসলে আপনি দেখেন যে সব সেক্টরে কিন্তু সংস্কার শুরু হয়েছে, একমাত্র বিমা সেক্টর বাদে। কিন্তু আসলে বিমা সেক্টরটাই আগে মানে সংস্কার হওয়া দরকার ছিল। কেন বিমা সেক্টরে দরকার ছিল সেটা হচ্ছে আমরা যদি বিমা সেক্টরে যদি ক্লেম সেটেলমেন্ট না করতে পারি, আগামী দিনে আমরা আসলে বিমা নিয়ে মার্কেটে নিয়ে মানে যেতেই পারবো না মানুষের কাছে। কারণ মানুষ আমাদেরকে খুব ভালো চোখে দেখে না, এটা একটা মানে সত্য ঘটনা। এই জন্য আমি যেটা আসলে মনে করি এবং সরকারকেও যেটা বলবো, শুধু আইডিয়ার এটা সম্ভব না। সবাই মিলে যদি একটা শক্ত কমিটি করে দেওয়া হয় এবং কমিটি করে যদি এই কাজটাকে খুব সিরিয়াসলি গুরুত্ব দেয় আর এটাকে যদি ফোকাস দেয়,
আমরা ফোকাস অনেক কিছুই দেওয়ার সুযোগ আছে বিমার, ফোকাসটা যদি শুধু ক্লেম সেটেলমেন্টে দেই আর নন লাইফে কমিশন দেই, এই দুইটা সংস্কার করলেই আপনার পুরো বিমার চেহারাই চেঞ্জ হয়ে যাবে। সরকার যদি আমাদেরকে আগে আসে, যদি আমরা সংস্কারটা গুরুত্ব দেই, তাহলে এটার অনেক উন্নয়ন করা সম্ভব। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, রাজধানীর বঙ্গবাজারে অগ্নি দুর্ঘটনার পর দেখা গেল যাদের দোকান বিমার আওতায় ছিল তারা অতি দ্রুত ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে, কিন্তু যাদের বিমা করা ছিল না তারা সর্বশান্ত হয়ে গেছে। তাদের অনেকে এখনও দাঁড়িয়ে ঘুরছে। বিমার গুরুত্ব এটাই। তবে বাংলাদেশের নানান কারণে বিমার প্রতি মানুষের আস্থা কমে গেছে। এই আস্থা ফিরিয়ে আনতে হবে। প্রতিটি বিমা কোম্পানিকে মনিটরিং ও জবাবদিহিতার আওতায় আনতে হবে। বিমা দাবি পরিশোধের একটি স্বয়ংক্রিয় পদ্ধতি বা ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। স্থানীয় এজেন্টদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। তাদের নিয়মিত কাউন্সেলিং করতে হবে। গ্রাহক সচেতনতায় প্রচারণার উদ্যোগ নিতে হবে। বিমা খাতে সংস্কার করতে হবে। দর্শক, আজ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। জানিয়ে রাখছি, উন্নয়নের বিমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।